উপস্থিত হয়েছিলেন, সেখানে বলেছিলাম প্রিয় বোনেরা, আমরা যদি ঢাকা আন্দোলন করি, মহিলা শিক্ষিকার প্রয়োজন, মহিলাদের অগ্রাধিকার বেশি, আপনারা ঢাকায় উপস্থিত হবেন কিনা হাত তুলে দেখান। হাত তুলে দেখে খুশি হয়েছিলাম সেদিন, সকলেই অনুরোধ করেছেন আমরা ঢাকায় যাব। আমি বলেছিলাম আল্লাহ সাক্ষী, যদি আমাদেরকে দিয়ে আন্দোলন ডাক্তার আর যদি ঢাকায় উপস্থিত না হন, তাহলে আমি বলবো আপনারা বেইমানি করেছেন। শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা, আমি যে সমস্ত শিক্ষিকারা উপস্থিত ছিলেন সেই সমস্ত শিক্ষিকাদেরকে আমি অনুরোধ জানাতে চাই, আর নয় আগামী দিন যাবো, পরশু দিন যাবো, এই কথা নয়। যে অবস্থায় এখন যেখানে আছে, আমি আপনার ভাই হিসাবে, আমি আপনার চাচা হিসাবে, আমি আপনার অভিভাবক হিসাবে, সংগঠনের অভিভাবক হিসাবে আপনার পায়ে আমি হাত দিলাম, আপনার পায়ে হাত দিলাম। কেউ বাড়িতে বসে থাকবেন না। আমাকে যদি ভালো না লাগে আমাকে নেতা মানবেন না, তাতে কোনো দুঃখ নেই। আমার যদি অধিকার আদায় না হয়, তাহলে আমি নেতা হয়ে আমার কি দাম বলেন? আপনি নেতা হয়ে কি দাম? আপনি নেতা হয়ে কি দাম বলেন তো? যদি আমার অধিকার আদায় হয়, আমি যদি আজকে চাকরিকরণ পাই, তাহলে আমি একজন শিক্ষক পরিচয় দিলে আমার ফুল ফুলে উঠবে, আমার ফুল ধরে যাবে আনন্দে। আমি একজন সরকারের বেতনভুক্ত শিক্ষক। আজকে আমাদের বেতন নেই, আমি মহাসচিব দাবি করি। আমার কাছে অনেক সময় লজ্জা লাগে, কি যেন বলে, কি যেন বলে ফেলে। আমার মহাসচিবদের কি দাম? আপনি জেলা সভাপতি, আপনার জেলা সভাপতির কি দাম? আপনি উপজেলা সভাপতি, আপনার উপজেলা সভাপতির কি দাম বলেন তো? আপনি শিক্ষক, ওই পরিচয় দিয়ে আপনার কি দাম? মান হবে একটাই। আর যদি ঢাকায় আপনারা উপস্থিত হন, আমি যদি সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয় যেখানে এদেরকে রাস্তা খালি করতে হবে, এদেরকে গুলি করতে হবে, আমি কথা দিলাম প্রথম বুক করতে দিব। আমি আমার রক্তের বিনিময় যদি আমাদের এই 50,000 শিক্ষক, 50,000 পরিবারের মুখে দুমুঠো চাল ভাত জোগায়, আমার রক্তের বিনিময় যদি আপনারা জাতীয়করণ পান, আমি মনে করি যতদিন আপনারা বেঁচে থাকেন আমার জন্য একটু দোয়া করবেন, এটাই আমার পাওনা। আমি গতকালকে মন্ত্রণালয়ের সামনে বলেছিলাম আমি এমন পরিস্থিতি সৃষ্টি করতে চাই যেহেতু আমাদের শিক্ষকের অভাব নেই। মনে করেন যদি আপনি আপনার এলাকায় আন্দোলন দেন, উপজেলা জেলায়, তাহলে আপনার আন্দোলনের সাথে দেখা যাবে আপনার আরেক ভাই শিক্ষক না হয়েও আপনার হিতাকাঙ্ক্ষী হয়ে দাঁড়াবে। আপনার মা বাবা, আপনার বউ, আপনার পোলাপা ইত্যাদি দাঁড়িয়ে যাবে। যখন আপনার দুঃখ দেখবে, আপনারা দেখেছেন ছাত্র আন্দোলন শুরু হয়েছে, শুধু ছাত্ররা শুরু করেছে, এক পর্যায়ে ছাত্রের অভিভাবক, প্রতিবেশী, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অন্য কর্মকার সকলেই ছাত্রদের পাশে দাঁড়িয়ে
গতকালকে গল্প বলেছিলাম যে এক হুজুরকে দাওয়াত দিল যে হুজুর আমার ঘরে দুপুরে আসবে, তো হুজুর ঠিকই জন্য ঘরে চলে আসবেন। হুজুরে আসার পরে হুজুরকে গৃহস্থে পানি দিল, বিছানা দিল, বসলো, হাত ধুলো, বিরজ করলো, কি মাঠে কাজে চলে গেল। বিরজ মাঠে কাজে চলে গেল। হুজুর বারবার হাত ঝুঁকাইলে আবার ভিজায়, হাত ভিজাইলে আবার হুজুর হাত ধরে। সন্ধ্যা ঘটিয়ে গেল। এখন গৃহস্থ এসে বলে, হুজুর আপনি কেন বসে আছেন এখনো? মহিলারা কি কাজ কাম করবে না? আপনি এখনো এখানে বসে আছেন? হুজুর বলতেছে যে ভাই আমার তো অপরাধ, আপনি তো দাওয়াত দিলেন, আমি আসলাম, আপনি বিছনা করে দিলেন, আপনি আমাকে হাত ধোয়ার পানি দিলেন, আপনি আমাকে খাবার দিবেন, আমি খাবার খেয়ে চলে যাব, কিন্তু আমি আপনাকে না দেখেই তো বসে আছি। বলে হুজুর আপনাকে আর খাবার দাবার দিয়েছিলাম আমি তো বলেছিলাম দুপুরে আমার ঘরে হাত দিবেন, আমি আপনাকে হাত ধোয়াই নেই, আপনি কেন এখনো বসে আছেন? ভাইরা আমার, আমাদের অন্তরের জ্বালা কে শুনবে, কে আমাদের কথা শুনবে? এই মন্ত্রণালয় কতবার আমাদেরকে উঠালেন এখান থেকে শরবত খাবিয়ে আপনাদের দাবি দ্রুত আদায় করে। কত সচিব, ডিসি, মন্ত্রী, অন্যান্য প্রতিনিধি এসে কতবার শরবত খাওয়ালেন। এই সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছিলাম। মন্ত্রী মহোদয় বলেছিল এটা দয়া করে রাস্তা ছেড়ে দেন, আমি আপনাদের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছি। তার কথা রাস্তা ছেড়ে দিলাম। কোথায় সেই ব্যবস্থা কি পেলাম? সেটা করে আমার শিক্ষকেরা বারবার আন্দোলন করে এই রাস্তা বন্ধ করে আন্দোলন করেছিল। কত ইতিহাস, কত ইতিহাস, 7 দিন বললেও এই স্বতন্ত্রের থেকে এই মাদ্রাসার ইতিহাস শেষ হবে না। তাই আমি একটি কথা বললাম, এই আওয়ামী লীগ সরকার দীর্ঘ 15টি বছর আমাদেরকে শুধু হাত ধোয়ালেন। তাই আজ সারা বিশ্বে নন্দিত এক নেতা, সারা বিশ্বে যাকে চিনে, যাকে ভালোবাসে, যাকে সম্মান করে, এই বাংলার জমিনের অমূল্য সম্পদ ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আজকে বাংলাদেশের প্রধান স্থানে আছেন। তিনি এই কেয়ারটেকার সরকারের তিনি প্রধান উপদেষ্টা। আজকে তার কাছে আমাদের অনুরোধ, আপনি দয়া করে আমাদের প্রতি একটু দৃষ্টি দেন। আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, আমাদের কোনো উপায় নেই। আমি বলেছিলাম আপনারা গুলি করে হত্যা করলেও আমরা আন্দোলন ছেড়ে যাব না। হয়তো এমন অনেকে আছে যারা আন্দোলন এই মাত্র শুরু করেছে, ইতিপূর্বে দেখি নাই। কিন্তু আমরা আন্দোলন করা আজকে নয়, 2009 সাল থেকে আন্দোলন শুরু করেছি। এই প্রেস ক্লাবের আওতায় এমন কোন লোক নেই, প্রেস ক্লাব স্টাফ থেকে শুরু করে সাংবাদিক, পুলিশ, এনএসআই, এসপি, গোয়েন্দা, সিআইডি, যত বাহিনী আছে সকলে আসলেই বলে হেফতেদার নেতা। এত পরিচিত হয়ে গেলাম, চিনলেন একমাত্র শেখ হাসিনা, চিনলেন একমাত্র দিদিমণি, চিনলেন একমাত্র নুরুল ইসলাম নাহিদ। আমাদেরকে টুকে টুকে মারল। আজকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার শুধু জাতীয়করণের দাবি নয়, আমার দাবি এই সরকার কোটি কোটি টাকার বই আমার স্বতন্ত্রের ভিতরে মাদ্রাসার ছাত্রদেরকে বিনামূল্যে দিয়েছে। কোটি কোটি টাকা আমার এই মাদ্রাসার ছাত্রদেরকে উপবৃত্তি দিয়েছে। কোটি কোটি টাকা দুপুরের নাস্তা দিয়েছে। আমরা এই যে কোটি টাকা নষ্ট করলো এই আওয়ামী লীগ সরকারের স্বৈরাচার সরকার, আমাদের বেতনের জাতীয়করণের দাবির সাথে সাথে তাদের বিরুদ্ধে ঠিকই দাবি আমার থাকবে। কেন এই সরকারি সম্পদ নষ্ট করেছে? মাননীয় প্রধান উপদেষ্টা, দয়া করে আমাদের কথা শোনার জন্য আপনি আমাদেরকে একটু সময় দিন। আমাদের প্রতিনিধি দল ডেকে আপনি আমাদের সেই দুঃখের ইতিহাসগুলো শুনুন। আমি মন্ত্রণালয়ের সামনে এই কথাটি বলেই আমি শেষ করব। আমি যখন জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়ে আমার উপজেলা বাজারে গেলাম, একজন বৃদ্ধ শিক্ষক শামসুলাত মৌলভী, তিনি হঠাৎ আমাকে দেখে আমার গলা ধরে হাউ মাউ করে কেঁদে দিলেন। এমন ভাবে কেঁদে দিলেন, বাজারের মানুষগুলো সমস্ত জড়িয়ে যাচ্ছে, গোল হয়ে যাচ্ছে, কি হচ্ছে কি হচ্ছে। সেদিন শামসুলাত মৌলভীর কথা ছিল, ভাই কি অপরাধ করেছিলাম? প্রত্যেক ক্লাসে ভালো সার্টিফিকেট নিয়ে, প্রত্যেকটি সার্টিফিকেট আমার ভালো, আমি এসে বাবার অনুরোধে আমি সব
মাদ্রাসায় পড়ালেখা করা, কি অপরাধ করেছে কোরআনের শিক্ষার প্রতিষ্ঠানে চাকরি নিয়ে, এর জবাব কে দিবে? কে দিবে এর জবাব? সচিব, মন্ত্রী, ডিজি যার কাছে যাই আমাদেরকে নিয়ে আফসোস করে, এত একটা যুক্তির দাবি, এত একটা ন্যায্য দাবি, কেন এটা পূরণ হলো না? শব্দের জবাব কারোর কাছে পাই নাই। কেন শব্দের জবাব কারো কাছে পাই নাই? মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা, আজ এর জবাব আপনাদের কাছে চাই। কি অপরাধ করেছিল আমার ভাইয়েরা ইবতেদায়ী মাদ্রাসার চাকরি নিয়ে? কেন বিনা বেতনে মরে গেল? কেন বিনা বেতনে রিটায়ার করলো? আজ 39 বছর কেন এই পূজা আমাদের, কেন আমাদেরকে ছুটি দিচ্ছেন না? মাননীয় মন্ত্রী ডক্টর দীপুমণিকে বলেছিলাম, আপনি একটি অর্ডিন্যান্স জারি করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সকল রেজিস্ট্রেশনগুলো বন্ধ ঘোষণা করে দেন, আমরা যার যার কাজে ফিরে যাই, যেখানে মন চায় সেখানে চলে যাই। তিনি হেসে হেসে জবাব দিয়েছিলেন, হাই হাই, আল্লাহ তো এমন কাজ করে নাই। 1500 বছর আগে যদি আল্লাহ ইহুদিদের জন্ম বন্ধ করে দিত, আজ পৃথিবীতে কোনো ইহুদি থাকতো না, আল্লাহর বিরোধিতা করতে পারতো না। আল্লাহ জানতেন এই ইহুদিরা আল্লাহকে মানবে না। আল্লাহ তো ইহুদিদের জন্ম বন্ধ করেন নাই। যেখানে আপনাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কিছু লোক অনুদান পায়, আপনারা পান না, কেন? আমি এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিও। আমি কথা দিলাম আমার ক্ষমতা থাকাকালীন আপনাদের জন্য আমি একটি সুব্যবস্থা করব। কোথায় কথা বলবো আর কত কথা বলবো ভাই? আমরা কিছুই পেলাম না, আমরা সে অবাকা। এখনো আমরা রাস্তায় বসে আছি, বৃষ্টির মধ্যে আমার ভাইয়েরা এখানে শুয়ে থাকে রাত্রে। কি করুণ দৃশ্য, কি করুণ দৃশ্য! আপনারা ল্যাব দোষকে ঘুমান, জাতিমের উপর ঘুমান, আর ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষিত সমাজ আজকে বৃষ্টির মধ্যে একটি পলিথিন বিছে এই রোডের উপর ঘুমায়। দয়া করে আমাদের ব্যাপারে একটি ব্যবস্থা নিন। আর আমার যে সমস্ত শিক্ষক ভাইয়েরা, আমার যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ভাই ও